প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো সাদাত হোসেনের লেখা ছোট গল্প 'গৃহী'। গল্পকথনে আমি আদর আছি আপনাদের সঙ্গে। গীতের লগে গৃহের বড়ই দুশ্মনী বাবা। কিরকম দুশ্মনী? গৃহে থাকলে গীত হয় না, গীত গাইতে হইলে গৃহ ছাড়তে হয়, জগৎ সংসার দেখতে হয়, মানুষ দেখতে হয়, নানান মানুষ, নানান জীবন। আর এইসব মানুষের মধ্যেই থাকে গীত। সংসার হইল বাজান মায়া। এই মায়ায় ভালোবাসা থাকে খালি পরিবার পরিজনের জন্যেই, আর কারোর জন্যেই না। এই জন্য গীত গাইতে হইলে গৃহত্যাগকরণ অতি জরুরি কর্ম বাজান, অতি জরুরি কর্ম। গ্রামেগঞ্জের মানুষ মাত্রই স্বভাব দার্শনিক। তাদের কথায় কথায় জীবনের গভীর সব দর্শন। মজিদ ফকিরও তার ব্যতিক্রম নয়। সে মেঝেতে বসে আছে পা ছড়িয়ে, তার থুতনি জোরে পাতলা দাড়ি। সেই দাড়িতে হাত বুলাতে বুলাতে সে বলল, কিন্তু আমি পারি নাই বাজান। গীতের জন্য গৃহ ছাড়তে পারি নাই, আবার পুরোপুরি ধরতেও পারি নাই। আমি আছি মাঝামাঝি, না ঘাটের না ঘরের, না হইলাম সংসারী, না হইলাম গৃহত্যাগী। আমি মানুষটার দিকে তাকাইলাম। এই তাকানোর অর্থ মানুষটাকে বোঝার চেষ্টা করা, তবে তেমন কিছুই বুঝতে পারলাম না। রাস্তাঘাটে হরহামেশা দেখা আর ৮-১০ জন সাধারণ হতদরিদ্র মানুষের মতোই তার চেহারা। গাল ভাঙা, হনু উঁচু হয়ে আছে, গায়ে হাফহাতা ফতোয়া। ফতোয়ার আসল রং কি ছিল এখন তার বোঝা যাচ্ছে না। কেমন একটা ধোঁয়াটে ফ্যাকাশে রং। ফতোয়াতে সাধারণত বুকের কাছে পকেট থাকে না, এর আছে গাঢ় নীল রঙের পকেট। দেখেই বোঝা যাচ্ছে এই পকেট আলাদা অর্ডার দিয়ে লাগানো হয়েছে। মজিদ ফকির কাশল। কাশির ধমকে তার হাড় ঝিরঝিরে শরীরের পাঁজর অব্দি কেঁপে উঠল। আমার মনে হলো আমি যেন ঝনঝন আওয়াজ শুনতে পেলাম, যেন শরীরের কলকবজা সব ঢিলে হয়ে আছে, বুকও হাঁপড়ের মতো ওঠানামা করছে। ব্যাপারটা নিঃসন্দেহে ভীতিকর। একে দ্রুত বিদায় করা দরকার। আমি অফিসের কাজে এসেছি। দিন তিনেকের ফিল্ড ভিজিট শেষে চলে যাব। এই নির্জন অচেনা অজানা গ্রামে আপদবালাই থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। আমি মনিরকে ডাকলাম। মনির এই রেস্ট হাউসের কেয়ারটেকার। সে সন্ধেবেলা মজিদ ফকিরকে ধরে নিয়ে এসেছে। এই লোক নাকি গান গায়, অপূর্ব সুন্দর গান। সেই গান শুনে নাকি পশুপক্ষী পর্যন্ত সারা শব্দ বন্ধ করে দেয়। কিন্তু সন্ধ্যা থেকে এখন পর্যন্ত মজিদ ফকিরের গলা থেকে গান তো দূরের কথা, সুর দেওয়া একটা শব্দ পর্যন্ত শুনতে পেলাম না। গান গাওয়ার কথা বলে এরই মধ্যে ২ প্যাকেট সিগারেট সে নিয়েছে। সেই সিগারেট খেয়ে খেয়ে গত ১ ঘন্টায় মেঝেতে মোটামুটি একটা সিগারেটের স্তূপ করে ফেলেছে, এবং এই বিষয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। সে বরং মাঝে মধ্যে কাশি বন্ধ করে তীব্র খখাত শব্দে কফ ফেলে। মনির এসে বলল, এর আজকে গান শোনানোর ইচ্ছা নাই। ইচ্ছা না হইলে সে কিছু করে না। ২০০ টাকার চকচকে নোট দিলেও করে না। মজিদ ফকির কথা বলল না। সে খকাস খকাস কেসে চলছে। কাশির তীব্র দমকে তার শরীর কাঁপছে। আমি বললাম, আপনার কথা আর কাশি তো মাশাল্লাহ ভালোই শুনলাম। বিড়িও কিনে দিলাম প্যাকেট ২, কিন্তু গান তো শোনালেন না। মজিদ ফকির আমার দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, তার চোখজোড়া চকচক করছে। এই ধরনের ক্ষয়ে যাওয়া মানুষের চোখ চকচক করে না। তাদের চোখ থাকে মৃত মাছের চোখের মতো ফ্যাকাশে, প্রাণহীন। কিন্তু এর চোখ আশ্চর্য রকম উজ্জ্বল। সে বলল, আমার গলায় আর সুর নাই বাজান। বিড়ি সিগারেটে সব শেষ করে ফেলাইছে। অহন গীত গাইলে আপনার অসম্মান হইব। তয় আপনার অসম্মানও বড় কথা না। বড় কথা হইল
গীতের অসম্মান। মানুষের চাইতে গীতের সম্মান বেশি। আমি বললাম, আপনি গান না গাইলে বিদায় হন। অনেকক্ষণ থেকে আপনার বকবকানি শুনেছি, মাথা ধরে গেছে, এইবার যান। কিন্তু বাজান, আপনি যে আমারে বিড়ি খাওয়াইলেন, বিড়ির দাম আমি কিভাবে শোধ দেব? আমি বললাম, বিড়ির দাম শোধ দিতে হবে না, আপনি এখন যান। মজিদ ফকির উঠে দাঁড়ালো, তার হাত পা কাঁপছে। সে সেই কাঁপা কাঁপা হাতে তার কাঁধের ঝোলা থেকে দোতারাটা বের করলো। তারপর বলল, আমি কারোর কাছে কর্জ থাকি না বাজান। আপনার বিড়ি সিগারেটের ঋণ আমি শোধ দেব। কিন্তু আমার কাছে টাকা পয়সা কিছু নাই, কামাই রোজগারও নাই। এই গীতের জন্যই পরিবারের কেউ আমারে দেখতে পারে না। দেখেন বাজান, আমার তো এই দোতারাখানাও কেউ দেখতে পারে না। আমার মতোই এও অকর্মা, কোনো কাজের না। এর তার দুইখানাও ছেঁড়া। গীত গাইব কেমনে? তয় আপনারে আমি গীত শোনাবো। আমি বললাম, কখন শোনাবেন? আমি তো চলেই যাব। মজিদ ফকির বলল, শোনাবো বাজান, সময় হলেই শোনাবো। ৬-৭ মাস ধরে এই দোতারাখানা নষ্ট হইছে। ২-১০০ টাকার জন্য ঠিক করাইতে পারি নাই। তয় আপনি যাইবার আগে ঠিক করাইব। কিভাবে ঠিক করাবেন? টাকা পাবেন কই? মজিদ ফকির এই প্রশ্নের জবাব দিল না। সে দরজার বাইরে অদৃশ্য হয়ে গেল। রাতের খাবার টেবিলে মনির বলল, স্যার, সে আপনার গান শোনাইব। সে যখন বলছে অবশ্যই শোনাইব। আমি বললাম, কিন্তু কিভাবে শোনাবে? সে তো কথাই বলতে পারে না, শুধু কাশে। মনির বলল, হ্যার একখান প্ল্যান আছে। কি প্ল্যান? আছে। ওই প্ল্যানের কথা খালি হ্যাঁ আর আমি জানি, আর কেউ জানে না। আমি প্ল্যান শোনার আর কোনো আগ্রহ বোধ করলাম না। মনিরকে বললাম মশারি টানাতে, শুয়ে পড়ব, খুব ভোরে উঠতে হবে। শুতে গিয়ে দেখলাম মনির কয়েল ধরাচ্ছে। মশার খুব উৎপাত। আমি বললাম, মনির, কয়েল দিও না, আমি কয়েলের ধোঁয়া সহ্য করতে পারি না। মনির বলল, মশা দেখছেন স্যার, আপনারা উড়াইয়া লয়ে যাইব। আমি বললাম, থাকুক মশা, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেব। কথাটা বলেই মনে হলো, ফ্যান পাবো কোথায়? এই অজপাড়া গায়ে তো ইলেকট্রিসিটিই নেই। মনির অবশ্য এই বিষয়ে কোনো কথা বলল না। সে বলল, মজিদ ফকিরের বিষয়ে। এর মাথায় দোষ আছে স্যার। সারা জীবন এই গান গান কইরেই সব হারাইল। ঘরে না কেউ দেখতে পারে, না বাইরে। শুধু আমার লগে একটু খাতির, সুখ দুঃখের কথা কয়। আমি ওরে বলেছি, আপনি গানের খুব সমজদার। এই কথা শুইনা সে আপনার গান শুনাইবার জন্য পাগল হইছে। গাঁও গ্রামের সবাই তো হেরে পাগল কয়, গান গাইলে ঢিল ছোড়ে। কিন্তু সে তো গানই গাইতে পারে না। ওই রকম কাশলে কেউ গাইবে কি করে? এইখানে একটা জাদু আছে স্যার। হ্যার যেই দোতারাখানা দেখছেন, ওইটা যখন বাজাইতে পারে, তার গলায় অটোমেটিক সুর বাইর হয়। কিন্তু টাকার জন্য পারতাছে না। সপাচেক টাকা লাগবো, কিন্তু ৫০০ টাকা তারে কে দিব? এই ধরনের ধান্দাবাজ মানুষদের আমার চেনা আছে। এরা নানা ধান্দা করে বেঁচে থাকে। ইমোশনাল ব্ল্যাকমেইলিং। আমি নিশ্চিত মনির আর মসজিদ ফকির মিলে রেস্ট হাউসে আসা গেস্টদের সঙ্গে এই একই ফন্দিতে ধান্দাবাজি করে। মজিদ ফকিরের গল্পগুলো হয়তো পাল্টায়, কিন্তু ধান্দাটা ওই একই, টাকা। আমি কথা না বলে পাশ ফিরে শুই। মনির কাচুমাচু করে বিছানার পাশে খানিক সরে এসে বলে, স্যার, তার যে প্ল্যানের কথা বলছিলাম সেইটা শুনবেন? আমি জবাব দিই না। মনির আবার বলে, হ্যার একটা মোরগ আছে, খাসির সমান মোরগ। এই মোরগ তার বউ বহুদিন ধরে পালতেছে। রামচরণের হাটে নিলে ১,০০০ টাকায় বেচতে পারবো। ওইটা বেইচাই সে তার দোতারা ঠিক করব। এই হলো তার প্ল্যান। কিন্তু সমস্যা হইছে তার বউ। সেই মোরগ এখন বেচতে দিব না, বেচবা আশ্বিন মাসে। তখন মোরগের দাম চড়া। ঘরের ছনের বেড়া জায়গায় জায়গায় ধইসা গেছে। সেই মোরগ বিক্রির টাকায় বেড়া ঠিক করব। ঘরে জোয়ান ২টা মাইয়া, রাত বিরাইতে বড় ভয়। এই ধান্দাবাজের ঘটনাও আমার পরিচিত গল্প। জীবনে তো কম মানুষ দেখিনি, কম জায়গাও ঘুরিনি। এরা ভুল মানুষকে বেছে নিয়েছে। আমি গভীর ঘুমের ভান করে পড়ে রইলাম। মাঝে মধ্যে নাকও ডাকছি।
এরপরেও যদি মনির তার গল্প চালিয়ে যায়, বুঝতে হবে সে আসলেই ধান্দাবাজ। ঘটনা সত্য হলে আমার আচরণে তার আহত হবার কথা, আহত অপমানিত হয়ে চলে যাবার কথা। কিন্তু মনির গেল না। সে ইনিয়ে বিনিয়ে বলতেই লাগলো। এখন সে প্ল্যান করেছে মুরগ চুরি করবে, তারপর রামচরণের বাজারে গিয়ে বিক্রি করে দোতারা ঠিক করবে, তারপর আর বাড়ি ফিরবে না। এইটা কোনো কথা? আপনিই বলেন স্যার, এইটা কোনো কথা? আরে বেটা, তোর ঘরে জোয়ান মাইয়া, তোর আগে বেড়া দরকার না দোতারা দরকার? এবার আমার চূড়ান্ত বিরক্ত লাগছে। আমি শোয়া থেকে উঠে বসলাম। তারপর কড়া গলায় বললাম, মনির, এই মুহূর্তে ঘর থেকে বের হও, এক্ষুনি। আমি ঘুমাবো। মনির আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি গরমের ভেতর কাঁথা টেনে নিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে মজিদ ফকিরের সঙ্গে দেখা। সে বাঁশের সাঁকোর নিচে গলা পানিতে ডুবে দাঁড়িয়ে গো গো করছে। আমি মনিরকে বললাম, ব্যাপার কি মনির, সে এমন করছে কেন? মনির বলল, বললে তো স্যার বিশ্বাস করবেন না। সে আপনারে গান শোনানোর জন্য গলার ব্যায়াম করতেছে। ওর ওস্তাদ নাকি বলছিল ভোরবেলা গলা পানিতে ডুবে রেওয়াজ করলে গলায় সুর আসে। বলেই মনির ফ্যাঁ ফ্যাঁ করে হাসল। আমি মজিদ ফকিরের দিকে তাকালাম। সে চোখ বন্ধ করে গলা পানিতে রেওয়াজ করার চেষ্টা করছে, কিন্তু তার গলা থেকে সুরের বদলে খকাস খকাস শব্দে কাশি বের হচ্ছে। আমার হঠাৎ কি হলো, মানিব্যাগ খুলে 1000 টাকার একটা নোট ছুঁড়ে দিলাম মনিরের দিকে। নাও, এটা নিয়ে এখান থেকে ভাগো। মনির চোখ দুখানা গোল গোল করে আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। আমি হনহন করে হেঁটে চলে আসলাম। ধান্দাবাজির একটা সীমা থাকা উচিত। আমার 3 দিন শেষ। অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে উঠে পড়েছি। রেডি হয়ে সকাল সকাল রওনা দিতে হবে, না হলে অত দূরের ট্রেন স্টেশনে পৌঁছেও হয়তো ট্রেন মিস করে ফেলব। মজিদ ফকিরের ব্যাপারে ঘটনা যে ভেবেছিলাম তাই। সেদিনের সেই ঘটনার পর থেকে তার আর কোনো খোঁজ নেই। আনুমানিকভাবেই মনিরের উত্তর, সে মজিদ ফকিরের বিষয়ে গত কয়েকদিন ধরে আর কিছু জানে না। সে টাকা পাওয়ার পর নাকি মজিদ ফকির রামচরণের হাটে যাবার কথা ছিল। সেই যে গিয়েছে, এরপর আর তার কোনো খোঁজ নেই। মনির উত্তর যেমন হবে সে কথাও আমার জানাই ছিল। মনির টেবিলে ভাত দিয়েছে। আমি ভাত খেতে বসলাম। কই, তোমার মিয়া তানসেন কই? তানসেন মজিদ ফকির, তার দোতারা ঠিক হয়েছে? আমাকে গান শোনানোর ইচ্ছে কত দূর? মনির এই কথার কোনো জবাব দিল না। আমি তরকারিতে ভাত মাখাচ্ছি। এই মুহূর্তে আমাকে চমকে দিয়ে মজিদ ফকির এলো। তার গায়ে ধোয়া ইস্ত্রি করা পরিষ্কার জামা, পরিপাটি করে চুল আঁচড়ানো, সঙ্গে ফুটফুটে এক 8-10 বছর বয়সের মেয়ে। তার হাত ভর্তি টুকটুকে লাল চুড়ি। আমি বললাম, কি হে মিয়া তানসেন, আপনার দোতারা ঠিক হয়েছে? জবাবে মজিদ ফকির কথা বলল না। বার দুয়েক কাশল। তারপর হঠাৎ মিনমিন করে বলল, আপনি একটু আমার বাড়িতে আসবেন বাজান? এই তো হাঁটা কদমে 2 কাইতের পথ। আমি বললাম, কেন ফকির সাহেব, বাড়িতে কেন? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। মজিদ এই প্রশ্নের কোনো উত্তর দিল না। আবার খকাস খকাস করে কাশল। তারপর অবিকল আগের মতোই বলল, আপনি একটু আমার বাড়িতে আসবেন বাজান? হাঁটা কদমে 2 কাইতের পথ। আমি আর কথা বাড়ালাম না। কি এক রহস্যময় কারণে হাত ধুয়ে হাঁটা কদমের পথে 2 কাইত দিয়ে মজিদ ফকিরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমি বসে আছি চটের বস্তার উপর মেঝেতে। মজিদ ফকিরের ঘরে বসার মতো আর কিছু নেই। তার মতো একজন মানুষের দরিদ্র যে এতটা প্রকট হতে পারে, এ আমার কল্পনায়ও ছিল না। মনে হচ্ছে যে কোনো সময় এই ঘরের চাল বেড়া ঝুরঝুর করে ঝরে পড়বে। আমি সেই ঝুরঝুরের ঘরের মেঝেতে ছেঁড়া চটের বস্তার উপর বসে আছি। আমার পাশে চটের বস্তার উপর একখানা 100 টাকার নোট, 2টা 10 টাকার নোট, আর একটা 1 টাকার আধুলি, মোট 121 টাকা। মজিদ ফকির ঘরের কোণে কাচুমাচু হয়ে বসে আছে। তার বুকের কাছে 2 হাত দিয়ে দোতারাখানা ধরা। দোতারার তার ঠিক হয়েছে। তার বউ আঁচলে মুখ চেপে বসে আছে, চোখ লাল, নিশ্চয়ই কেঁদেছে। 12-13 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে মায়ের আঁচল ধরে।
মজিদ মিয়া হঠাৎ বিড়বিড় করে বলল, এইখানে 121 টাকা আছে বাজান। 300 টাকা লাগছিল দোতারা ঠিক করতে, কিন্তু ছোট মায়েরার জন্য কয়েক গাছা চুড়ি আনতে মন চাইছিল। কোনোদিন তো কিছু দিতে পারি না। লাল টুকটুক চুড়ি দেইখা খুব শখ হইল, কিনলাম। অহন ভাবলাম বড় মায়েরার জন্যও কিছু কিনি। তখন তার জন্যও কিনলাম একখান লাল শাড়ি, আর লগে 1 শিশি নারিকল তেল। তখন ভাবলাম বউডার জন্যও কিছু কিনি। কত বছর তারে কিছু দেই না। নয়া শাড়ি তো দূরের কথা, একখান গামছাও না। মল্লিকপাড়ার তাঁতিগো কাছে 300 টাকায় শাড়ি কেনা যায়। সেইখানে গিয়া একখানা শাড়িও কিনা ফেলাইছি বাজান। ভাবছিলাম মোরগটা বেচ্চা দোতারাটা ঠিক করব, কিন্তু বউয়ের জন্য মোরগ বেচতে পারি নাই। সে কিছুতেই আশ্বিন মাসের আগে মোরগ বেচতে দিব না। এখন বাজান, আপনি টাকা দিছেন দোতারা ঠিক করতে, কিন্তু আমি কি করলাম? বলে খানিক থামল মজিদ ফকির। তার মুখে অপরাধী ভঙ্গি, জল ছলছল চোখ। সে কাপা গলায় বলল, গীতের জন্য টাকা নিয়া গৃহের প্রেমে পইরা গেলাম। স্ত্রী কন্যাদের জন্যই এইসব কি করলাম আমি? মায়া খুব খারাপ জিনিস, বুঝলেন বাজান? এই মায়ায় মানুষের গৃহত্যাগ করতে দেয় না। এই শরমে আপনার এই কয়দিন দেহা দিতে পারি নাই বাজান। আপনার ঋণ আমি কেমনে শোধ করব? আমি কোনো কথা বললাম না। চুপচাপ মজিদ ফকিরের দিকে তাকিয়ে রইলাম। মজিদ ফকির আমার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। তারপর বলল, বাজান, আমার ঘরে চাইডা ডাইল ভাত খাইতে হইব আপনার। চাইডা ডাইল ভাত, তারপর আমি গীত ধরব। মজিদ ফকিরের বড় মেয়ে গামলা ভর্তি ভাত এনে আমার সামনে রাখল। গ্লাস ভর্তি পানি, বড় একটা বাটি, সেই বাটি ভর্তি তরকারি। খাসির রানের সমান বড় বড় দুখানা মুরগের রান, বিশাল বিশাল মাংসের টুকরা। মজিদ কি তবে তার বউয়ের অতি শখের সেই মুরগ আমার জন্য জবাই করে ফেলেছে? এই ভাঙা ঘরখানা ঠিক করবে বলে যে মুরগ এতদিন ধরে তার স্ত্রী আগলে রেখেছিল, সেই মুরগ? কি আশ্চর্য! আমি হতভম্ব চোখে মজিদ ফকিরের চোখের দিকে তাকিয়ে রইলাম। মজিদ ফকির বলল, বিসমিল্লাহ বলে শুরু করেন বাজান। আমেনার রান্নার হাত বড়ই ভালো। টেস্ট কইরেই দেখেন, এত বড় মোরগের মাংস মাখনের মতো গইলা যাইব। বলেই চামচে করে আমার পাতে এক একটা মাংসের টুকরা তুলে দিতে লাগলো। পেছনে 3জন মানুষের 6 জোড়া চোখ নিষ্পলক তাকিয়ে আছে আমার পাতের মাংসের টুকরোগুলোর দিকে। আমার হঠাৎ মনে হলো, ওই ছনের ঘরের ছিন্ন বেড়ার প্রতিটি ছনের আঁশও আমার পাতের দিকে তাকিয়ে আছে। প্রতিটি ছিদ্র, জীর্ণ পোশাক, শীর্ণ হাড়। আমি মজিদ ফকিরের দিকে তাকিয়ে বললাম, আগে গান হোক মজিদ মিয়া, খাওয়া পরে হবে। আমার কথায় মজিদ ফকির যেন থমকালো। আমি তার ছোট মেয়ের দিকে তাকিয়ে বললাম, কই দেখি মা, এদিকে আসো। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে পেট ভরে ভাত খাবো। তারপর গঞ্জের থেকে টিন এনে ঘরের বেড়ায় লাগাবো। তার আগে আসো দেখি, তোমার বাপ কত বড় গায়ক হয়েছে তার পরীক্ষা হয়ে যাক। সে আজ পরীক্ষার্থী, আর আমরা পরীক্ষক। পরীক্ষক মানে বুঝো তো, বিচারক। কই, আসো আসো। ছোট মেয়েটা টুকটুক করে ভয়ে শঙ্কায় আমার গা ঘেঁষে এসে দাঁড়ালো। আমি তাকে পাশে বসালাম। মজিদ ফকির গান গাইল না, চুপচাপ বসে রইল। আমি বললাম, কি হইল মজিদ, গান গাও, দোতারায় সুর তোলো। মজিদ এবারও চুপ করে রইল। ঘটনা আমাকে বলল মজিদের ছোট মেয়ে। সে বলল, বাজান তো দোতারা ছাড়া গান গাইতে পারে না। তা দোতারা তো এখন ঠিক হইছেই, গান গাইতে সমস্যা কি? ঠিক হয় নাই, বাজান মিছা কথা কইছে। মিথ্যা কথা বলছে? হুম। কেন? আপনার থিকা দোতারার কথা বইলা টাকা নিয়া, সেই টাকা দিয়া আমাগো জন্যই শাড়ি কাপড় তেল সাবান কিনা ফেলাইছে। আমার জন্য চুড়ি কিনছে, আলতা কিনছে, মায়ের জন্য কানের দুলও কিনছে। ওই যে মায়ের কানে দুল, ওই শাড়িখানাও নয়া। আমি এতক্ষণে ভালো করে তাকালাম। সত্যি সত্যি মজিদ ফকিরের বউয়ের কানে দুল, পরনে নতুন শাড়ি, মেয়ের পায়ে আলতা, তেলে জবজব করছে চুল। বাজান এই জন্যই আর দোতারা ঠিক করতে পারে নাই। বাড়ি আইসা নিজে নিজেই চেষ্টা করছে, তাও ঠিকঠাক হয় নাই।
গান শুনানির কথা বলে আপনার টাকা নিয়া খরচ করে ফেলছে বইলাও কানছেও। এই জন্য মায়েরে না জানাইয়া মোরগটাও জবাই দিয়া দিছে। আপনারে তো গান শুনাইয়া টাকা শোধ দিতে পারবো না, এই জন্যই মোরগ জবাই দিয়া দিছে। আমি চমকে মজিদ ফকিরের দিকে তাকালাম, তারপর তার ঘরের ছিন্ন বেড়া চালার দিকে। আমার পাতের মাংসের টুকরাগুলোও যেন জলজলে চোখে তাকাতে লাগলো সেই সব দিকে। আমি বললাম, দুতারা লাগবে না, তুমি গান গাও মজিদ মিয়া। মজিদ ফকির করুণ চোখে তাকিয়ে রইল। আমি বললাম, কি হলো, গাও। আমি তো দোতারা ছাড়া গাইতে পারি না, আমার সুর লাগে, বাদ্য লাগে গান গাইতে। আমি বললাম, এই যে তোমার মেয়ের চুলে বাঁধা লাল ফিতা, পায়ে আলতা, মুখে হাসি, ওই যে তোমার স্ত্রীর মায়া ভরা মুখ, ওই যে কাজল কালো চোখ, ওর চেয়ে সুন্দর সুর আর কি আছে? তুমি ওই সুরেই গান গাও মজিদ মিয়া। এইসব তোমার বাদ্যযন্ত্র, এর চাইতে সুরেলা বাদ্যযন্ত্র আর কিছু কি আছে পৃথিবীতে? মজিদ তারপর চুপ করে রইল বেশ কিছুক্ষণ। ছোট মেয়েটি গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে তার কোলে বসল। তারপর বাবার দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, গাও বাজান, একখান সুন্দর গীত গাও। যেই গীত শুইনা মায়া এখনো কান্দে, সেই গীত গাও। মজিদ মিয়া গাইল। আচমকা তার গলার রগ যেন ফুলে উঠল, চোখ আশ্চর্য এক বিভায় উদ্ভাসিত হয়ে উঠল। তার আগে সে বলল, এই গান শুনাইতো সে আমার জন্য, সবকিছু ছাইরা গৃহতে গিয়ে হইছিল। আর আমি কি না সেই গানের জন্যই তারে ত্যাগ করছি, কখনো কিচ্ছু দিতে পারি নাই। বলেই সে সুর তুলল গলায়, আর সেই সুর যেন আমাকে হতবুদ্ধি করে দিল। আমি সম্মোহিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ ফকিরের গলার রগ ফুলে উঠেছে, তার চোখ বন্ধ হয়ে এসেছে। এক অপার্থিব সুর যেন গলে গলে ঝরছে তার গলা বেয়ে। সেই সুর ভেসে বেড়াচ্ছে এই ভাঙা ঘরের আনাচে কানাচে, ছড়িয়ে পড়ছে নৈশব্দের বুক চিরে দ্বাদশীর চাঁদ গলে নেমে আসা জোছনায়। সেই জোছনা যেন সঙ্গীত শরীরে মেখে হয়ে উঠেছে বেহাগের সুর। এ যেন এই জগতের কোনো সুর না, এ যেন অন্য কোনো পৃথিবীর সঙ্গীত, অপার্থিব। আমি তাকিয়ে আছি মজিদ ফকিরের দিকে। সে শক্ত হাতে মেয়ের মুখখানা ধরে আছে বুকের সঙ্গে, যেন খাঁচার ভেতর অচিন পাখি। ওই মুখখানায় যেন তার দোতারার সুর, ওই মুখখানায় যেন তার সঙ্গীত। আমি আমার পাতের মাংসের টুকরাগুলোর দিকে আবার তাকালাম। মানুষটা এই ঘরের কথা, ছিন্ন বেড়ার কথা, শীর্ণ চালার কথা কিছুই ভাবল না। কিন্তু ৮-১০ বছরের ফুটফুটে মেয়েটার দিকে তাকাতেই দেখি তার হাত ভর্তি টুকটুকে লাল চুড়ি, চোখ ভর্তি চকচকে আনন্দ। সে খানিক পরপর চোখ ভর্তি বিস্ময় নিয়ে তার হাত ভর্তি চুড়ি দেখছে, টুংটাং শব্দ করছে। আমি পেছনে তাকিয়ে দেখি ওই কিশোরী মেয়েটি মাথা ভর্তি করে বহুদিনের রুক্ষ চুলে তেল মেখেছে। চকচকে পরিপাটি চুলের বিনুনির মাথায় ফুলের মতো ফুটে আছে লাল ফিতে। আর ওই জীর্ণ চেহারার নারী, তার কণ্ঠার হাড় বের হওয়া শরীরে জড়িয়ে আছে মাত্র ৩০০ টাকা দামের শাড়ি। সেই শাড়ি যেন পৃথিবীর সুন্দরতম দৃশ্য। আমার হঠাৎ মনে হলো, এই শাড়ি, এই লাল চুলের ফিতা, আর ওই চুড়ি, ওই নারকেল তেলের সবটুকু জুড়ে যা রয়েছে, তার নামই গৃহ, তার নামই মায়া, জগতের গভীরতম মায়া। মজিদ ফকির ওই মায়াটুকুই ছাড়তে চেয়েছিল, হতে চেয়েছিল গৃহত্যাগী বাউল। কিন্তু মানুষ ভালোবাসা ছাড়তে পারলেও মায়া ছাড়তে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসাইনের লেখা গল্প গৃহী। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।